শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা। জানিয়ে দেব রাশিয়ার $39 বিলিয়ন ইউক্রেনকে ঋণ হিসেবে দিচ্ছে ইইউ। এদিকে ইসরায়েলের আগ্রাসী পরিকল্পনা অবসানের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সর্বশেষ জানিয়ে দেব আল জাজিরায় ইসরায়েলি সৈন্যদের অভিযান বন্ধের নির্দেশ। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা। হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার তারবিহীন যোগাযোগ যন্ত্র, পেজার ও ওয়াকিটকিতে একযোগে মঙ্গলবার ও বুধবার বিস্ফোরণে ৩৭ জন নিহত এবং ৩,০০০ জনের মতো আহত এবং শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় ইব্রাহিম আকিল নামে এক সিনিয়র কমান্ডার নিহতের ঘটনায় বেশ বেকায়দায় পড়েছে হিজবুল্লাহ। এসব ঘটনায় লেবানন ও ইসরায়েল সীমান্তে সর্বাত্মক যুদ্ধের যে আশঙ্কা দেখা দিয়েছে তার পারদ কিছুটা বাড়ল। ইসরায়েলের সবচেয়ে গভীরে বিমান ঘাঁটি লক্ষ্য করে শনিবার রাতেই রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা যায়নি। তবে আজও রোববার মধ্যরাতের পর উত্তর ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এটাই সশস্ত্র গোষ্ঠীর প্রথম রকেট। উত্তর ইসরায়েলের হাইফা শহরে পূর্ব দিকের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালানো হয়েছে। হামলার কথা নিশ্চিত করে হিজবুল্লাহ জানিয়েছে ফাদিয়া 1, ফাদিয়া 2 রকেট ছুড়ছে তারা। গত কয়েক মাসে তারা ইসরায়েলের দিকে যেসব রকেট ছুড়ছিল তা ছিল দ্বিতীয়। বিশ্বযুদ্ধের সময়কার সোভিয়েত রাশিয়ার তৈরি কাতিউশা রকেট। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহর দাবি অনুযায়ী ২০০৬ সালের যুদ্ধের পর এবারই প্রথম হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভেতরে ২০ কিলোমিটারের বেশি দূরে পৌঁছেছে। এবারই তারা প্রথমবারের মতো ৪৫ থেকে ৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করল। হাইফা শহরের পূর্ব দিকের রামাত ডেভিড বিমান ঘাঁটি সহ বিভিন্ন এলাকায় রকেট জব্দ করার কথা শোনা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিক তথ্যমতে ইব্রাহিম আকিলের উপর এই হামলার আরও ১২ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে আকিল ছাড়া বাকি ১১ জনের মধ্যে ১০ জনই হিজবুল্লাহর বিভিন্ন পর্যায়ের কমান্ডার বলে দাবি করছে ইসরায়েল। আল জাজিরা জানিয়েছে নিহত আকিল হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর সিনিয়র নেতা ছিলেন। হামলার সময় তিনি একটি বৈঠকে ছিলেন। হিজবুল্লাহ ও ফিলিস্তিনের একটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠক চলছিল। ইসরায়েলের হামলায় দুটি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছে লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। লেবাননে নজিরবিহীন পেজার ও ওয়াকিটকি হামলার জবাবে ইসরায়েলের কঠিন প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। স্থানীয় সময় বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে দেশটির সংগঠনটির শীর্ষ নেতা হাসান নাসারুল্লাহ বলেন, ইসরায়েল সব সীমা লঙ্ঘন করছে, এ কারণে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। সেই সঙ্গে ফিলিস্তিনের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। লেবানন জুড়ে চালানো নজিরবিহীন হামলায় ৩৭ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে প্রথম টেলিভিশন ভাষণে হিজবুল্লাহর নেতা বলেন, এটা ছিল মানবিকতা এবং নিরাপত্তার উপর বড় আঘাত। গত মঙ্গলবার ও বুধবার চালানো এসব হামলায় ৩,০০০-এরও বেশি মানুষ আহত হয়। হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে এটাকে সন্ত্রাসী হামলা ও যুদ্ধ ঘোষণা শামিল বলে মন্তব্য করছেন হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, এই হামলায় লেবাননের মানুষ সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশের ইতিহাসের নজিরবিহীন ঘটনা। হিজবুল্লাহ শীর্ষ নেতা জানান, গত ৮ই অক্টোবরের পর ইসরায়েলের তাদের সামরিক বাহিনীর কোনো সদস্যকে উত্তরাঞ্চল থেকে সরিয়ে নেয়নি। যেসব ইসরায়েলিকে সরিয়ে নেওয়া হয়েছে তাদের আর নিজ নিজ বাড়িতে ফিরতে দেওয়া হবে না। ডিভাইস বিস্ফোরণে যারা হতাহত হয়েছেন তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জানান তিনি। এগুলো হাসপাতাল, বাজার, বাড়িঘরে বিস্ফোরিত হয়েছে। এ সময় তিনি লেবাননের হামলার ঘটনাকে বেপরোয়া হত্যাকাণ্ড উল্লেখ করে কঠিন পাল্টা আঘাত এবং উপযুক্ত শাস্তির হুঁশিয়ারি দেন। এই প্রেক্ষাপটে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলের আর্মি রেডিও জানায়, শুক্রবার একদিনে হিজবুল্লাহর উত্তর ইসরায়েলে ১৫০টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। এদিকে রাশিয়ায় $39 বিলিয়ন ইউক্রেনকে ঋণ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়া জব্দকৃত সম্পদ থেকে ইউক্রেনকে $৩,৯০০ কোটি ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই অর্থ রুশ হামলায় ব্যবহৃত ক্ষতিগ্রস্ত দেশটির অর্থনীতি এবং বিদ্যুৎ গ্রিড পুনর্গঠনে ব্যবহার করা হবে। শুক্রবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ ব্রিফিংয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এই ঘোষণা দিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলেছেন, আপনারা যেভাবে উপযুক্ত মনে করেন সেইভাবে এই তহবিল ব্যবহার করবেন।
উত্তরে জেলেনস্কি জানান, তার অগ্রাধিকার হল বিদ্যুৎ গ্রিড পুনর্গঠন এবং বোমা আশ্রয় কেন্দ্র নির্মাণ, স্কুলের উন্নয়ন এবং আরও কিছু অস্ত্র সংগ্রহ। এই ঋণটি জব্দ করা রুশ সম্পদ ব্যবহার করে $5 কোটি ঋণ প্যাকেজের অংশ। গত জুনে একটি বৈঠকে G7 জোট এই ঋণ দিতে সম্মত হয়েছিল। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার প্রায় $23,500 কোটি সম্পদ জব্দ করেছে। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন নির্বাহী শাখার ইউরোপীয় কমিশন $3,900 কোটি ঋণের স্বাক্ষর করেছে। তবে এই ঋণ ছাড় হতে এখন ইইউ সংখ্যাগরিষ্ঠ সদস্য রাষ্ট্রের সমর্থন প্রয়োজন হবে। জেলেনস্কি বলেন, ইইউ তহবিলের সবচেয়ে তাৎক্ষণিক ব্যবহার হবে আসন্ন শীত মৌসুমের আগে রুশ হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত জ্বালানি ব্যবস্থাকে পুনর্গঠন করা। ভন ডার লিয়েন শুক্রবার কিয়েভ সফর করেন। এর আগে বৃহস্পতিবার ব্রাসেলসে তিনি ইউক্রেনের জ্বালানি খাতে প্রায় $18 কোটি সহায়তার ঘোষণা দেন। এর মধ্যেও $11.10 কোটি জব্দ করা রাশিয়ার সম্ভাদ থেকে আসবে। নতুন একটি প্রতিবেদন অনুসারে রাশিয়ার হামলায় ইউক্রেনের প্রায় 2/3 জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। বিদ্যুৎ বিভ্রাটে দেশটির পূর্বাঞ্চলে অনেক জায়গায় ঘন্টার পর ঘন্টা অন্ধকার থাকে। ইউক্রেনের শীতকালে অক্টোবরের শেষ থেকে মার্চ পর্যন্ত চলে। জানুয়ারি ফেব্রুয়ারি সবচেয়ে কঠিন মাস। এই অবস্থার শীতের শুরু থেকেই ইইউ এর পক্ষ থেকে নতুন সহায়তার ঘোষণা দেওয়া হলো। ইসরায়েলের আগ্রাসী পরিকল্পনা অবসানের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। লেবাননের হিজবুল্লাহ সংগঠনের নির্বাহী পরিষদের প্রধান বলছেন, গাজা, লেবানন বা অঞ্চলের অন্য কোথাও ইসরায়েলের লক্ষ্য অর্জিত হবে না। লেবাননে হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান সৈয়দ হাশেম শফিউদ্দিন সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরের শাহাদাতের 40তম দিবসের অনুষ্ঠানে জোর দিয়ে বলেছেন যে আজ গাজা ও দক্ষিণ লেবাননে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলছে এবং তারা সাহসিকতার সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। তারা ইসরায়েলের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। পার্স টুডের রিপোর্ট অনুসারে শেখ শফিউদ্দিন আরও বলেছেন, একটি লক্ষ্য অর্জিত না হওয়ায় আজ দখলদার ইসরায়েল হতাশ এবং বিস্মিত। লেবাননে হিজবুল্লাহ নির্বাহী পরিষদ আরও বলছেন, গাজা ও লেবাননে বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি সৈন্যদের আক্রমণ থেকে বোঝা যায় দখলদার এই সরকার গভীর সংকটের মধ্যে নিমজ্জিত রয়েছে। আল আকসা ঝড় অপারেশন ইসরায়েলি ষড়যন্ত্র এবং সকল পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছে উল্লেখ করে সৈয়দ হাশেম শফিউদ্দিন বলছেন, লেবাননের হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা উত্তর ইসরায়েলের নিরাপত্তা ও স্থিতিশীলতা কেড়ে নিয়েছে। সেই কারণে ইসরায়েল তাদের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ছেন। আল আকসা ঝড় অপারেশনের 11 মাস পর ইসরায়েল গাজায় অপরাধ, গণহত্যা, ধ্বংসযজ্ঞ, জাতিসংঘ আইন লঙ্ঘন এবং ত্রাণ সংস্থাগুলোতে বোমা হামলা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলায় 41,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং 94,000-এরও বেশি আহত হয়েছেন। এদিকে আল জাজিরায় ইসরায়েলি সৈন্যদের অভিযান বন্ধের নির্দেশ। ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনের দখল করা পশ্চিম তীরের রামাল্লায় আল জাজিরার অফিসে অভিযান চালিয়েছে। তারা সংবাদ মাধ্যমটিকে 45 দিন বন্ধ রাখতে বলেছে। রোববার ভোরে সশস্ত্র ও মুখোশধারী ইসরায়েলি সৈন্যরা সরাসরি সম্প্রচারের সময় ভবনটিতে প্রবেশ করে। তবে কী কারণে অফিস বন্ধ রাখতে বলা হয়েছে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। সৈন্যরা টেলিভিশনটির পশ্চিম তীরের ব্যুরো প্রধান ওয়ালিদ আল ওমারির কাছে বন্ধের আদেশ হস্তান্তর করেছে। এই সময় সরাসরি সম্প্রচারিত সেই দৃশ্য টেলিভিশনে দেখতে পান দর্শকরা। এ বিষয়ে ওয়ালিদ আল ওমারি বলেছেন, সাংবাদিকদের এইভাবে টার্গেট করার মাধ্যমে সত্যকে মুছে ফেলা এবং মানুষকে সত্য শোনা থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে। কাতার ভিত্তিক এই টেলিভিশনকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করে এর আগে ইসরায়েল মে মাসে নাজারেত ও পূর্ব জেরুজালেমে আল জাজিরার অফিসে অভিযান চালিয়েছে এবং সে দেশে টেলিভিশনটি বন্ধ করে দেয়।